আচ্ছা, ভাই ভাইয়ের একটা দুঃখের কথা বলছেন। শুধু এই ভাইয়ের দুঃখ নয়, সারা ডায়মন্ড হারবারের মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটাই কথা আমি জানি, আফসোস। তবে আমি বলছি, শুধু লড়াইটা ডায়মন্ড হারবার সন্ত্রাসমুক্ত লড়াই নয়, শুধু লড়াইটা ডায়মন্ড হারবার অন্যায়মুক্ত লড়াই আমরা নামিনি, আমাদেরকে নামতে হয়েছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে। এটা ঠিক কথা। আপনারা যদি বলেন যে নওশাদ সিদ্দিকী থাকলে যে লড়াইটা দিতে পারতো, নাকি মজনু লস্কর পারবে না, আমি আপনাদেরকে বলে রাখি এই ধারণাটা আমাদের ভুল। কারণ আপনাদের বলি, 2021-এর আগে আপনারা আমাকে চিনতেন। এই বুকে হাত দিয়ে বলুন তো ভাই, এ আমাকে চেনে, এখানে কেন আমার চাচাজানের ওখানে পড়াশোনা করতো, সবাই আমাকে চিনতেন ভাই, বুকে হাত দিয়ে বলুন তো। ভোটের সময়ও অর্ধেক মানুষ আমাকে চিনতেন না, রেজাল্ট হয়েছে তাও চিনতেন না, একজন জিতেছে এতটুকুই, যে এই ধরনের বিষ হয়ে উঠবে, শাসকের চোখের কাঁটা হয়ে যাবে। কাজের নিরিখে হয়েছে তো, কাজের নিরিখে হয়েছে তো, প্ল্যাটফর্মটা পেয়েছিলাম বলে তো পেরেছি। তো আপনারা আমাদের মজনু লস্করকে প্ল্যাটফর্মটা দিয়ে দেখুন না, ক্ষুদিলঙ্কায় ঝাল বেশি আছে, ক্ষুদিলঙ্কায় ঝাল বেশি, বুঝতে পেরেছেন? ক্ষুদিলঙ্কায় ঝাল বেশি। ভরসা করুন, কোনো হতাশার জায়গা নাই। একটা প্রার্থী পাচ্ছেন না আপনারা, নওশাদ সিদ্দিকী এক্সট্রা আপনাদের অ্যাডিশনাল হিসাবে আপনার সাথে তো আছেই। শুধু আপনার নয় ভাই, আপনি অবাক হয়ে যাবেন, বিড়ি শ্রমিকদের কথা শুনেছেন, তার থেকেও করুণ অবস্থা কাদের জানেন? চা শ্রমিকদের। আমি গিয়েছি, তার সাথে কথা বলেছি। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, একটা শ্রমিকের ন্যূনতম মজুরি কত হতে পারে? 2016 থেকে 2023 পর্যন্ত প্রায় 22 বার চা শ্রমিক, চা কোম্পানি অর্থাৎ মালিক পক্ষ আর সরকার পক্ষ বসেছে। এখনো পর্যন্ত এটা অপদার্থ এই অভিষেক ব্যানার্জির পিসি রাজ্য সরকার ঠিক করতে পারলো না। এই যে জুট মিলের শ্রমিকদের কথা বলছেন, ভয়ঙ্কর কষ্টের কাজ। ভারত সরকারের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন, মজনু লস্করকে যার মধ্যে পোটেনশিয়াল আছে তাকে দাঁড় করাচ্ছি, তখন নওশাদ সিদ্দিকী আইএসএফ মৌলবাদী দল হয়ে যাচ্ছে। এই সমাজ থেকে যখন অধ্যাপক অজয় কুমার দাসকে কন্টেস্ট করিয়ে পার্লামেন্টে পাঠাবার চিন্তা ভাবনা রাখছি, তখনই নওশাদ সিদ্দিকীরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, নাকি ভোট কাটতে আসছে। যখনই এই সমাজ থেকে মহিউদ্দিন আহমেদ মাহি নামে যিনি খ্যাত, তমলুক থেকে দাঁড় করিয়েছি, যার চাকরি চুরি গিয়েছে, যার মেধা চুরি করে নিয়েছে, সেই একটা সমাজের একটা ছেলেকে দাঁড় করাচ্ছি, তখনই নাকি আইএসএফ ভোট কাটতে আসছে। তো আইএসএফ কখন ভালো থাকবে? কারো লেজুর বিক্রি করে চলবে। ঠিক 75 বছর আমাদের যেমনভাবে চালানো হয়েছে, দাদা এটা করে দেন, দিদিও এটা করে দেন, দেখছি করে আমাদের পার করেছে, ঠিক এখনও সেটা করতে চাইছে। কিন্তু আইএসএফ বলছে ওটা হবে না, অনেক হয়েছে। গাছে না উঠলে পাখি দেওয়া যাবে না, আমি গাছে উঠবো, আমি পাখি নেব। বুঝতে পারছেন? আপনি গাছে উঠুন, গাছের নিচে আমরা নেট বিছিয়ে রাখবো, পড়ে গেলে ধরে নেব। কিন্তু আপনার জন্য ভাই আর গাছ থেকে পাখি আমি পারতে রিস্ক নেব না। কারণ আমার দাদু আপনার জন্য পাখি পেড়ে দিয়েছে, আমার বাবা আপনার জন্য পাখি পেড়ে নিয়ে এসছে, আপনার বাবার জন্য পাখি পেড়ে নিয়ে এসছে। এখন আপনি চাইছেন আমি আপনার জন্য পাখি পেড়ে নিয়ে আসবো। তখন অমুকজন খুব ভালো ছিল, ওর মতো লোক হয় না। কারণ আমার দাদু তো বুঝতে পারেনি আপনার দাদুর ফাঁদটা, বা বুঝেও সেই পরিস্থিতি ছিল না হয়তো। ওই পাখি পাড়িয়েছেন আমার দাদুকে দিয়ে, দাদু পড়েছে, হাত ভেঙেছে, ঠ্যাং ভেঙেছে, হয়নি ভাই? ভোটে জিতানোর জন্য লাশ হয়নি আমার দাদুরা? কোথায় বাইকের আওয়াজ যাচ্ছে? বাইকের আওয়াজ যাচ্ছে, বাইরে আওয়াজটা বন্ধ করতো। এখানে তো আওয়াজ আসছে না, আজানে আসছে, আজান বলছি, আজান আসছে, আওয়াজ আসছে কেন? তো আসলে বলবেন, এটা বন্ধ করে দেবো। প্রত্যেকটা আমাদের কাজ হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে এই নয় যে আমাকে
তিলক কেটে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। ধর্মনিরপেক্ষ এটা নয় অধীরবাবুকে মাথায় টুপি হাজি রুমাল পরে ভোট চাইতে হবে। ধর্মনিরপেক্ষ মানে এটা নয় হিজাব পরে গিয়ে ভোট চাইতে হবে। ধর্মনিরপেক্ষ মানে ধর্মের যারা পালন করছে, আমি যেটা মনে করি ধর্ম যেটা পালন করছে ওই ধর্ম পালনে কেউ না ডিস্টার্ব করে, তার পাশে দাঁড়ানো, তার ধর্ম পালনে কেউ যদি অসহযোগিতা করে বরঞ্চ যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকানো, এটা আমরা মনে করি। ওদের মতো নাটক করতে আমরা পছন্দ করি না। সেই জন্য প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানকে আমরা বা ধর্মীয় কলকে, কল ফর প্রেয়ার, সেটাকে আমাদেরকে রেসপেক্ট করতেই হবে। তো যেটা বলছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দাদু অন্যের হয়ে পাখি পেড়ে দিয়েছে, আমার দাদুর মতো ভালো মানুষ ছিল না, কিন্তু দাদুর পাখি পারলো, দাদুর ছেলেকে অশিক্ষিত করে রেখে দিল। কি হলো? দাদুর ছেলে অর্থাৎ আমাদের বাবা কাকা, তার ছেলে হয়ে পাখি পাড়তে উঠেছে, পড়েছে, অনেকে হাত ভেঙেছে, মরেনি ভাই, ভুল বলছি নাকি? ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন তাও অমুকজন ভালো ছিল, এখন আমাদেরকেও সেই কাজে করতে চাইছে, কিন্তু আমরা কি বলি, আর হবে না, তোমার সাথে একসাথে তুমিও পাখি পাড়তে উঠো, আমিও উঠবো, আমি আমার পাখি পাড়ে নিয়ে আসবো, আপনার পাখি পাড়তে আপনি উঠবেন, যদি আপনার বিপদ হয় আমরা তলায় জান দিয়ে দেবো, আমরা তলায় থাকবো নেট নিয়ে, কিন্তু আপনার পাখি আমি আর পারবো না। বুঝতে পারছেন কি বলছি? এটাতেই অনেকের গোসা হয়েছে, এই জন্যই নাকি মৌলবাদী আমরা, এই জন্য নাকি আমরা সাম্প্রদায়িক। আর আমি কিছু জানি মুসলমানের কথা বলছি? চোখ কানে একটু খুলে দেখুন আমার আদিবাসী সমাজের অবস্থাটা, আদিবাসী সমাজের অবস্থাটা দেখুন, বুঝতে পারবেন কি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। দলিত সমাজের অবস্থাটা দেখুন, দলিত কোটায় রিজার্ভ কোটা আছে, যে 100টা চাকরির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ তারা দলিত ভাইরা পাবে, সেখানে কি হচ্ছে, যারা দলিত নয় মাল দিয়ে চাকরি করে নিচ্ছে, তাহলে তাদের সেটাও তো ডেপ্রাইভ হচ্ছে। তাদের হয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা মানুষের জন্য লড়াই এসেছি, শুধু মুসলমান বঞ্চিত হচ্ছে কেউ যদি ভাবেন সম্পূর্ণ ভুল ভাবছেন। আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের কথা বলার লোক নাই তারাই বঞ্চিত হচ্ছি। যে কথা বলবে তাকে একটু হয়তো মাল দিয়ে সাইড করে দিতে পারে। এবার হচ্ছে কথা, আসা যাক আমি ফিরে, নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়ায়নি, নওশাদ সিদ্দিকী নাকি কি বলছে, টাকা নিয়ে নিয়েছে, অনেক কিছু বলছে, বলছে কারা বলুন তো, কারা বলছে? টিএমসি অত বলেনি, বলছে কারা? যারা 34 বছর আমার দাদুকে গাছে তুলিয়ে পাখি পাড়িয়েছে, ভুল বলছি নাকি? তারা আবার চেয়েছিল আইএসএফকে দিয়ে পাখিটা পেড়িয়ে নেবে, ওপর থেকে পাখিটা ছাড়বো, নিচে ধরে নেবে, আর হবে? আমি না ভাই, ও হবে না, আর হাত পা ভাঙতে দেওয়া যাবে না। আমার বাপ কাকাদের অনেক তোমরা ভেঙেছো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে যাই, এই স্লোগান আর দেওয়া যাবে না, এই স্লোগান আর দেওয়া যাবে না। সুজন চক্রবর্তী লড়াই করতে আসবে না, মোহাম্মদ সেলিম আসবে না, লড়াই করতে কে আসবে? ওই সাবির, আমার একটা বন্ধু আছে আমার মহেশতলাতে, উনি ডিআইএফআই করে, ভালো জিনিস, আমার বন্ধু, একসাথে ভলিবল খেলতাম, সে লড়াই করতে আসবে, সে বাড়ি ছাড়া হবে, সেই জন্য ওই স্লোগান আর দেওয়া যাবে না। বা মারতে গিয়ে মারা গেল, যার ক্ষতি হলো বুথের ওয়ার্ডের লোকের ক্ষতি হলো, আর যে মারলো জেলকে খাটবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, খাটবে কি? আপনার বুথের ওয়ার্ডের লোক। সেই জন্য লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই স্লোগান আমরা দিই না, বন্ধ করতে বলেছি। ওই স্লোগান দিয়ে আমাদেরকে তাতিয়ে দেওয়া হচ্ছে না। বলছে কি কি লেখার যদি কালি শেষ হয়ে যায়, রক্ত দিয়ে পোস্টার নাকি লিখবো, ভালো কথা। সুজনবাবু রক্ত দিয়ে লিখবে তো, মোহাম্মদ সেলিম সাহেব রক্ত দিয়ে লিখবে তো, নওশাদ সিদ্দিকী তার রক্ত দিয়ে লিখবে তো, শুধু গ্যাস খাইয়ে দিচ্ছে, রক্ত দিয়ে পোস্টার লিখবো, কার লিখবে? বুথের ওই যে দিন আনে দিন খায় 300 টাকা যার ইনকাম হয়, ওর রক্ত দিয়ে লেখার শখ যাচ্ছে না, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। নেতা আগে রক্ত দিয়ে পোস্টার লিখি, নেতা আগে রক্ত দিয়ে দেয়াল লিখি, তারপরে বলবো আমার বুথের লোক যে মাস গেলে দিন গেলে 300 টাকা ইনকাম করে তার রক্ত নেব। এটা বলছি বলে নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, এটা বলছি বলে নাকি নওশাদ সিদ্দিকী ভোট কাটুয়া হয়ে যাচ্ছে। যা বলে বলুক, আমার দায়িত্ব আমার ভাইকে বোঝানোর যে কাদের জন্য আমরা এতদিন লড়াই করলাম আর কি পেলাম। 1951 সাল থেকে আপনার দাদু, আপনার বাবা, আপনি ভোট দিয়ে পশ্চিমবাংলার বিধান আইনসভার মধ্যে লোক পাঠাচ্ছেন কিসের জন্য? ওই আপনার পানির সমস্যা সমাধানের জন্য। আপনি ব্যবসা করেন যার ডেভেলপমেন্টের জন্য, আপনার স্কুল শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের জন্য। 1951 সাল থেকে আপনারা ভোট দিয়ে পাঠাচ্ছেন এই কলকাতায় বিধানসভার মধ্যে, লাভটা কি হয়েছে?
আপনি শুধুমাত্র মুসলমানকে পাঠাননি, বিভিন্ন জাতের মানুষকে টেস্ট করেছেন। যদি না বিশ্বাস হয় গুগলে যান, গিয়ে সার্চ মারুন মহেশতলা বিধানসভা, বাংলায় সার্চ করলেও পেয়ে যাবেন। দেখবেন 1951 সাল থেকে কতজনকে আপনারা পাঠিয়েছেন, 17 বার পাঠিয়েছেন আপনারা কম করে। লাভটা কি হয়েছে? এই শুধু কি বললাম, গাছে উঠে দাদাকে জিতিয়ে পাঠাতে হবে, দিদিকে জিতিয়ে, কাস্তুরীদিকে জিতিয়ে পাঠাতে হবে, অমুক মোহাম্মদ অমুক সাহেবকে জিতিয়ে পাঠাতে হবে। শুধু পাঠানোই হয়েছে। এন্ড অফ দ্য ডে আমরা কিছুই পাইনি, শূন্য পেয়েছি। পেতে 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 এখন পৌরসভার যে পানিটা পান করব সেটাও মিষ্টি জল নয়, সুস্বাদু নয়, সেটাও দুর্গন্ধযুক্ত পাচ্ছি। সময় এসেছে আমরা দেশের পার্লামেন্টেও 17 বার পাঠিয়েছি, 18 বারের সময় এসেছে আমরা এমন জনকে পার্লামেন্টে পাঠাবো, সে গিয়ে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের সমস্যার কথা যাতে সোচ্চার হয় এবং তার ভিডিও ফুটেজ যাতে আমাদের মার্কেটে ছাড়ে, সেই রকম লোককে আমরা পাঠাবো বলি আমরা আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছি। এবার আসা যাক, আমি যেটা বলছি, নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়নি বলে অনেকের বুক ফেটে যাচ্ছে। কারণটা কি? আমরা তো চেয়েছিলাম সারা রাজ্যে জোট চাইতে, জোট করলো না কেন? এটা ভাবতে হবে আপনাদেরকে। আর যারা জোট করেনি তারাই নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়নি বলে এত শোক জ্ঞাপন করছে, নেওয়া যাচ্ছে না। আর আসল রহস্যটা কি? আরে আপনাদেরকে 2009 সালের আগে পর্যন্ত 3 বার যাকে এমপি করে পাঠিয়েছিলেন, এবারে তিনি ভোটে দাঁড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী ভয়ে টাকাতে ওদের কথাই কেটে পড়েছে, চলো তোমাদের তো বিশাল বড় সিনা আছে, কেন প্রতিকূলকে সামনে দাঁড় করাচ্ছ? সেই খেলা, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। যখন শক্ত জায়গা প্রতিকূলকে দাও, আর নরম যখন মজা লাগবে তখন 3 বারের হ্যাটট্রিক মেরে বেরিয়ে গেল এখান থেকে। ওটার হতে দেবো না, ওই জন্যই আমাদের উপরে এত রাগ। নওশাদ সিদ্দিকী ধরুন আমি কেটে পড়েছে, তার আগে বলবো কেন, আপনারা জানেন আমাকে কেন দেয়নি। কিন্তু 3 বারের এমপি ছিলেন তো এখানে সিপিএম এর পক্ষ থেকে শ্রমিক লাহারি মহাশয়। আপনারা বুথে বুথে গিয়ে সাধারণ মানুষকে বলবেন যে ধান্দাটা দেখ কি, এখন শক্ত জায়গা প্রতিকূলকে ঠেলে দাও। আর যখন 3 বার এমপি হওয়ার সুযোগ ছিল পার্লামেন্টে, তখন কে গিয়েছিল? শ্রমিক লাহারি মহাশয়। এইবারে দাঁড়ালো না তো। মোহাম্মদ সেলিম সাহেব তো হেভিওয়েট নেতা, তিনি দাঁড়ান নেতা। আর ওনাদের ক্যাপ্টেন না কি বলছেন, কোচ মীনাক্ষী খুব লড়াকু নেত্রী তাদের নাকি। তো মীনাক্ষী নওশাদ ফেল করেছে, বাদ দাও, ও টাকা নিয়ে নিয়েছে, ধরে নিলাম। ও ভয় পেয়ে গেছে, ও সেটিং করে নিয়েছে, সব করে নিয়েছি, নাও। মীনাক্ষী দিকে দাঁড় করাতে পারতো তো, এবার তো বাগে বাগে লড়াই হতো না, আমরা পারিনি লড়াই করতে, কেটে পড়েছি। হলো না কেন? নওশাদ সিদ্দিকীকে চাই কেন? ওরা দেখেছে ভালো করে, সংযুক্ত মোর্চা 2021-এ তৈরি হয়েছে। দুটো কারণ এখানে আছে। একটা, নওশাদ সিদ্দিকীকে গ্যারেজ করে দাও, বাকি সিটগুলোতে নওশাদ সিদ্দিকীদের প্রচার হ্যান ত্যান যেটা হচ্ছে কোণঠাসা করে দাও, ও না বার হতে পারে, এইখানেই কনসেন্ট্রেট করবে, বাকিগুলোতে গোল মারবে। আর দ্বিতীয় যেটা জোট করেনি, সেটার কারণ হচ্ছে যে 2021 সালেও জোট হয়েছিল, সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। সেই সংযুক্ত মোর্চায় অনেক লড়াই হয়ে একটা সিট ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী গিয়েছে। প্রথমে বেরোছিল পীর সাহেবদের বাড়ির ছেলে, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, ও মৌলভী সাহেব পড়া হবে, আবার মুসলমান, ও শওকাত মোল্লার মতো মুসলমান হবে, ও আরাবুলের মতো হবে, ও শামীমের মতো হবে, ও জাহাঙ্গীরের মতো হবে, ও মারামারি ছাড়া ওর মুখে কোনো কথা থাকবে না, গালাগালি পাঁচিলা পাঁচিলি হ্যান ত্যান এইসব করবে। ও বেটা না হলে তৃণমূলের কাছে ম্যানেজ হয়ে যাবে, এত অবধি ভেবেছিল। ও দেখছে তো একটার পর একটার বাউন্সার দিচ্ছে, এদিকে তৃণমূল আর বিজেপি, আর নওশাদ সিদ্দিকী শুধু হুক করছে আর বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিচ্ছে। ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তালি পাওয়ার জন্য কথা বলছি না, কার কথা আমি বিধানসভায় বলিনি এমন মানুষ বলুক যে তার অধিকারের কথা আমি বিধানসভায় বলিনি, কেউ আছে হাত তুলে বলুক। আপনি বস্ত্রশিল্পী, শিল্পর সাথে যুক্ত, নবান্নটা তৈরি হয়েছিল আপনাদের জন্য, তা অন্যায় হয়েছে, তার পরিবর্তে 400 কোটি টাকা দিয়ে নুঙ্গিয়া স্টেশনের পাশে করে দেবে বলেছিল, এখন নতুন করে ইট একটা গাঁথিনি, এরও প্রতিবাদ আমি করেছি। আপনি সাধারণ মানুষ, জমি জায়গা গেলে সমস্যা হচ্ছে, বিএলআরও আপনার জমি লুট করেছে, বিএলআরের মাধ্যমে আপনার নাম কাটিয়ে অন্যজনের নাম তুলে দিয়ে সমস্যা পাকাচ্ছে, তার সমস্যার সমাধানের কথা বিধানসভায় বলেছি। এমন কেউ মানুষ নাই যে তাদের কথা বলেনি। হ্যাঁ বলিনি একটা কথা আমি মনে আছে, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ। যারা তৃতীয় লিঙ্গ আগামী দিনে আমাকে যদি সুযোগ পার্লামেন্ট ইলেকশনে লড়ার জন্য দল দেয়নি, বিধানসভায় পাবো, যদি বেঁচে থাকি, অ্যাসেম্বলি হাউস শুরু হলে তৃতীয় লিঙ্গের উপর যারা আছেন আমাদের সমাজের, তাদের অধিকারের জন্য সোচ্চার হব। তো কি দেখেছে, যদি জোট করে তারা, আমি আপনাদের বলছি, আমরা নাপতে নাপতে তো সাথে নেমে গিয়েছিলাম।
তাই তো আমি আপনাদের বলছি, ওরা 3টে না 4টে দেবে বলেছিল তো, যদি 3-4টেও নিত আমরা ওখানে গোছ প্রার্থী দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করতো। কারণ আপনার গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে আপনারা 2021 সালে দেগঙ্গাটা আমাদের হিসাবে পড়েছিল। দেগঙ্গাতে আমরা জিতা সিট পারসেপশন এত খারাপ করে দিল, ফরওয়ার্ড ব্লককে দিয়ে ওখানে গোছ প্রার্থী দিয়ে দিল। আমরা একাধিকবার বামফ্রন্টের চেয়ারম্যানকে বলেছিলাম, স্যার একটু দেখুন, আমরা সংযুক্ত মোর্চা লড়াই করছি, আর যদি আমাদের বিরুদ্ধে প্রার্থী দেয় লোকে কি বলবে, দেখছি দেখছি দেখছি, কিন্তু প্রার্থী তুললো না। এই 2200 মতো ভোট পেলো, আমরা 67,000 ভোট পেয়েছিলাম, কিন্তু পারসেপশন কী হয়েছিল, এমন করে দিয়েছিল নাকি বিজেপি তৃণমূল, এই তৃণমূল সব ভোট কাটাকাটি হয়ে নাকি বিজেপি চলে আসবে, এই যে একটা পারসেপশন তৈরি করলো, অর্থাৎ আমাদেরকে যেতে দেবে না। এইটা তো বলছি, যদি 3টে তো আমরা রাজি হয়ে যেতাম গোছ প্রার্থী দিয়ে হারাতো, কারণ চাইবে না বঞ্চিত মানুষের প্রতিনিধি পার্লামেন্টে যাক, এরা আজ সহ্য করতে পারছে না। নওশাদ সিদ্দিকী পৌঁছে গিয়ে যেভাবে মানুষের নজর কেড়েছে, বাংলার মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকী আইএসএফের দিকে তাকিয়ে আছে, যদি একটা মজনুল লস্কর পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায় তাহলে সারা রাজ্যের মানুষ কিন্তু আইএসএফের দিকে ঝুঁকে চলে আসবে। ওরা যারা রাজনৈতিক কারবারিতে তাদের দোকান বন্ধ হয়ে যাবে, এই ভয়ে তারা আমাদের সাথে জোট করেনি। তাহলে কি চুপ করে বসে থাকলে হবে? আমরা আমাদের মতো লড়াই করে যাব। মানুষ যদি সুযোগ দেয় পার্লামেন্টে আমরা যাব, মানুষের হয়ে কথা বলবো। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের তো ডবল বেনিফিট, যারা আমাদের নেতৃত্বরা আছে ডবল বেনিফিট। আমি যদি প্রার্থী হয়ে আসতাম, আমি আমার একাই বলতাম, আর পাশে এনাকে পেতেন না, এত ইন্টালেকচুয়ালকে। এখন প্রার্থীর পাশে আর একটা নওশাদ সিদ্দিকী পাচ্ছেন, ডবল প্রার্থী পাচ্ছেন তো আপনারা, ডবল প্রার্থী পাচ্ছেন তো আপনারা, তো আপনাদের বেনিফিট বেশি। তো আপনাদের বলছি, শেষে সুযোগ দেবো, আপনাদের বলছি কে কি মাথা খারাপ করলো প্রয়োজন নাই। আপনাদের বলি, এখন তো আমাদের ভালো সময়, গাড়িতে স্পিড বেড়ে গেছে আমাদের। ভোটের পরে যে হিংসা আমাদের উপরে হয়েছিল, যেভাবে আমাকে ভাঙড়ে ঢুকতে দিচ্ছিল না, যেভাবে জেল খাটালো, সেখানেও অফার দিয়েছে আমাকে, মিনিস্ট্রির অফার, তাহলে আমি সেখানে তো চলে যেতে পারতাম। বুঝতে পারছেন না? এবার কারা বলছে সেটিংয়ের কথা? যারা একটা সময় অটল বিহারী বাজপেয়ী বিজেপি নেতার সাথে বামেদের নেতারা যখন হাত ধরে এরকমভাবে দাঁড়িয়েছিল, তারা আজকে নাকি দেখছে আইএসএফের সাথে বিজেপি সেটিং। কারা বলছে? যারা বলেছিল বিজেপি সরকারকে আসতে সহযোগিতা করেছিল, গালি গালি মে শোর হ্যাঁ, ইন্দিরা গান্ধী চোর হ্যাঁ, না রাজীব গান্ধী কথা বলেছিল না, এই গালি গালি মে শোর হ্যাঁ, অমুক গান্ধী চোর হ্যাঁ, যারা বলে বিজেপিকে আসতে সহযোগিতা করেছিল তারা নাকি আজকে আমাদের সার্টিফিকেট দিচ্ছে। গোপনে বা প্রকাশ্যে এমন ছবি দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকীর সাথে বা তার দলের কোনো নেতাদের সাথে বিজেপির আছে। ওই যে একটা শুভেন্দু অধিকারীর সাথে আমার ছবি ছেড়েছে, ওটা বাইরান বিশ্বাসের ছবি, তাও বলে দিচ্ছি আপনাদের, ওই এডিট করে আমার বসিয়ে দিয়েছে। তাও বাইরান বিশ্বাসের ছবি আমি কি করে জানলাম? আমি জানতে পারতাম না। বাইরান বিশ্বাস যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিল, তৃণমূলের বন্ধুরা যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, বাইরান বিশ্বাস তখন ছবি তুলেছিল ওর সাথে, সেই ছবিটা ওর প্রোফাইল থেকে পোস্ট করেছিল, পুরাতন ছবি ঘেটে নিয়ে এসে দেখাচ্ছে, দেখো এটা বিজেপি, এই দেখে এটা লেটেস্ট ছবি। সেখানেও মিথ্যাচার করেছে তৃণমূলের বন্ধুরা। এখন ওটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে। ওটা ঈদের দিনে আমার ছবি ছিল, আমার বাড়ির সামনে, আমি আমার কাদের সাথে সেলফি নিচ্ছিলাম, দিয়ে বলছে আরে অত বোকা নাকি, যদি সেটিংই করবো ফোন ছেড়ে গিয়ে, কারণ ফোনে নেটওয়ার্ক এখন তৃণমূল, আমি কোথায় আসছি না আসছি আমার নেটওয়ার্ক সব ধরে রাখছে, ফোন ছেড়ে গিয়ে ক্যামেরার বাইরে গিয়ে তো তাহলে সুগন্ধিতার সাথে গল্প করব, ছবি তুলবে। আমি এত বোকা মনে হচ্ছে আপনাদের? এই এত বোকা মনে হচ্ছে আমাকে? মরে গেলে শুভেন্দুদার সাথে সেটিং দিতে আমি সেটিং করি, ছবি তুলবো? জানি জীবনে কোনো সময় এটা লিক হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স ইভিএম মেশিন যদি হ্যাক হতে পারে, তাহলে আমার ফোনে হ্যাক হবে না কেউ বলতে পারে? শুধু মিসগাইড করা হচ্ছে আমাদেরকে। আর এইগুলো কারা ছড়াচ্ছে? যারা বলে প্রোগ্রেসিভ, যারা নিজেদেরকে উদার বলে, যারা নিজেদেরকে সব থেকে ধর্মনিরপেক্ষ, সব থেকে বলিষ্ঠ উদাহরণ হিসাবে তুলে ধরে, তারা কি করছে? এত নোংরামিতে নেমে গিয়েছে, তারা এই কাণ্ড কারখানা করছে। আসল ব্যাপারটা আপনাদের বলি, এরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, আর আমরা কি স্বপ্ন দেখছি? সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন। দুটোর সাথে কোনোদিন মিল হতে পারে না। ওরা যখন ক্ষমতা দখলের স্বপ্ন ছেড়ে দিয়ে সমাজ বদলানোর স্বপ্ন দেখতো, যদি দেখতে শুরু করে, দেখবেন আবার আমরা মিল হয়ে যাব। 2021 সালে আমাদের বলেছিল যে আমরাও সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছি, এই দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে সমাজের মানুষকে মুক্তি দিতে হবে, ওই জন্য আমরা এক হয়ে গেছিলাম। এখন দেখছি উল্টো, আগে রাম পরে এই
এই যদি মলম লাগায় একসাথে কিভাবে চলতে পারা যায় বলুন? আপনাদের বলি, শেষ কথা এই বিষয়ে। অনেকে অনেক কথা বলবে, অনেক অপবাদ দেবে। কোনো দিনের জন্য ওরা চায় না অধ্যাপক বাপি সোরেন উঠে আসুক মূল স্রোতে। কোনো দিনের জন্য ওরা চায় না অধ্যাপক অজয় কুমার দাস উঠে আসুক মূল স্রোতে। কোনো দিনের জন্য ওরা চায় না মজরুল লস্কর মূল স্রোতে উঠে আসুক। ওরা সবসময় কি চায়? এরা থাকুক ফিরহাদ হাকিমি হয়ে থাকুক, এরা থাকুক সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়ে থাকুক, এরা থাকুক বীরবাহ হাঁসদা হয়ে থাকুক। বীরবাহ হাঁসদা ফরেস্ট মিনিস্টার এখন, কিন্তু দুঃখের বিষয় নির্বিচারে জঙ্গল কেটে দিচ্ছে, হাতি ওখানে থাকতে পারছে না, সে লোকালয়ে চলে আসছে, বেশিরভাগ আদিবাসী কর্মীদের উপরে হাতি আক্রমণ করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটুকু বলার সাহস পাচ্ছে না যে নির্বিচারে এই কি বলে জঙ্গলগুলো কাটা বন্ধ। কিন্তু মিনিস্টার তিনি ফিরহাদ হাকিম হচ্ছে। ফিরহাদ হাকিমের বুকে কি জ্বালা নাই? কিন্তু বলতে পারছে না। যে 3 বছরের মতো জেলখাটা আসামি, সে বলছে ফিরহাদ হাকিম ওই কর্পোরেশনের কি পার্কিংয়ের রেট বাড়িয়েছে, স্যার তার জ্ঞান দিচ্ছে। ভাবতে পেরেছেন? 3 বছর জেলখাটা আসামি ফিরহাদ হাকিমকে জ্ঞান দিচ্ছে। কিন্তু ও বলতে পারছে না দিদি যে সংখ্যালঘু ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, দিদি 16 বিঘা বস্তির বিশেষ করে মুসলিম সমাজের মানুষ বেশি থাকে, এদের সাথে অন্যায় হচ্ছে, এটা ব্যবস্থা করুন। ফিরহাদ হাকিম বলতে পারছে না যে মাদ্রাসাগুলো 10,000-এর ওপরে যে শিক্ষক নাই, এটা শিক্ষক দেওয়া হোক। ফিরহাদ হাকিম সাহেব বলতে পারছে না যে 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিলেন, মাদ্রাসায় দেওয়া হচ্ছে না কেন? ফিরহাদ হাকিম সাহেব বলতে পারছে না সে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে এই আপনার দক্ষিণ 24 পরগনা হাওড়াতেও নিবিড়াতেও যে হিজাব নিয়ে যে সমস্যা করতে চেয়েছিল এটা অন্যায় হয়েছে, এটা বলার সাহস পাচ্ছে না। কারণ ফিরহাদ হাকিম সাহেবকে টিউনিং করে রেখে দিয়েছে। টিউনিং করেছে আরও কাকে? বীরবাহ হাঁসদাকে। আমাদের সকলের নয়নের মণি ছিল একটা সময়, কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। এই 16 বিঘাতে এসে কত বড় বড় মিষ্টি মিষ্টি ভাষণ দিয়ে গেছে, আমার থেকেও ভালো মিষ্টি দিয়েছে। আমি একটু একটু মিষ্টি মিষ্টি দিই না, আমার থেকেও ভয়ঙ্কর দিয়েছিল। কিন্তু আজকে দেখুন, আজকে বরঞ্চ উল্টে কি পাঠাচ্ছে? বার্তা পাঠাচ্ছে, তোরা ছেড়ে দে, কি লিবি বল নেতাদেরকে। আমি ভুল বলছি নাকি? 16 বিঘার নেতারা এখানে থাকলে বলতে পারবেন। উল্টে বেইমানি করছে 16 বিঘার মানুষের সাথে, যে কি নিবি বল, আন্দোলন থেকে সরে যা। আর তখন কি বলেছিল? জান চলে যাবে, 16 বিঘার জন্য জান দিয়ে দেব। কেন আজকে হচ্ছে কি? টিউনিং করা আছে। আর আইএসএফের কোনো টিউনিং করার জায়গা না। ওই জন্য বলবো আপনারা চলে যান বুথে বুথে, ওয়ার্ডে চলে যান, আপনারা নেতৃত্ব আমাদের মানুষকে বলুন যে এতবার আমরা মানুষকে সুযোগ দিয়েছি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আর 2024-এ এসে নাকি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, পিছনে লাথি মেরে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলছে। ভাবতে পারা যায়? আমার হয়ে বলার লোক নয়, যাদেরকে পাঠিয়েছি বলার জন্য ভোটাভুটির সময় তারা কেটে পড়েছে। তাহলে আমাকে তো আমার লোক পাঠাতে হবে আগামী দিনে। যদি আপনি আপনার লোক পাঠাতে চান, মানে আপনি মানে সাধারণ মানুষ, তাহলে আপনার ছড়িয়ে সাধারণ মানুষকে বলুন কিচ্ছু দরকার নেই, মিটিং মিছিল দরকার নেই, যাবেন চুপচাপ ভোটটা গিয়ে খাম চিহ্ন দিয়ে চলে আসো। এটা হবে তো ভাই? চুপচাপ খামে ছাপ বলে দিয়ে চলে আসবেন আপনারা। বাকিটা আমরা বুঝে নেব, নেতৃত্বরা আছে তারা বুঝে নেবে। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা সুযোগের সদ্ব্যবহার করব, মানে নাগরিকের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে আমরা জনগণের যে অভাব অভিযোগ যেটা চাওয়া পাওয়া আছে সেগুলোকে যথাযথ উত্থাপন করব। এক কথায় একজন এমপির যে ভূমিকা থাকা দরকার, যে জন্য এমপিকে নির্বাচিত করে জনগণ ভোটের মাধ্যমে, 16 লক্ষ 12 লক্ষ 14 লক্ষর মধ্যে একজনকে পাঠায়, যেটা কাজ হওয়া দরকার সেটাই আমরা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই ভাই একটা মনে হাত তুলছিল, কিছু বলবেন? বলেন, ওখান থেকে বলেন, আমি শুনে নেব। বাবু ওখান থেকে বলুন। বলুন না। একটা লড়াকু লোককে দিয়েছি, কি বলেছে আপনাদের শুনেছেন? আইন আদালত বুঝে নেবে। লড়াকু লোক আছে, তারপরে তো আপনাদের ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে। আপনারা জানেন বড় কাছাড়ি মন্দির আছে, বড় কাছাড়ি তো মন্দিরে সংলগ্ন এলাকাতে দোকানে আগুন লেগে প্রায় 70-75 জনের ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভয়ঙ্কর ব্যাপার। আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম, তাদের বিষয়টা নিয়ে আমরা আলোচনার মধ্যে আছি।
যেখানে যা অন্যায় হচ্ছে বা কেউ ক্ষতিগ্রস্ত হলে আমরা ছুটে যাচ্ছি, যাব। তবে ওখানে গিয়ে একটা ইন্টারেস্টিং কথা শুনুন। ওখানে গিয়েছি, কিছু দোকানদার ভাইরা, হেভি অংশের দোকানদার ভাইরা তাদের অভিযোগের কথা শোনাচ্ছেন। 2-4 জন দোকানদার ভাই কি বলতে পারবো না, হতে পারে, তারা একটু ক্ষোভের কথা বললেন, ঠিক কথা, যে 24 ঘন্টা পরে আসলেন কেন, তাদের ক্ষোভটাও ঠিক। কিন্তু সেই দোকানদার ভাইদেরও ভাবতে হবে নওশাদ সিদ্দিকী একা মানুষ, সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছে। তারপরে দেখি আবার কিছুজন দোকানদার ভাই কি বলতে পারবো না, যে এখানে কি এমপির নামে স্লোগান দিলেন যে এখানে উনি সব দেখে দেবেন, সব ভালো কথা। ওইটা তো একটা ধর্মস্থান ভাই, এইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ধর্মস্থান তো স্লোগান যদি দেওয়ার দরকারই হয়, যেই জায়গায় ধর্মস্থান খ্যাত সেই তার নামে ওখানে জয়ধ্বনি তারা দিলে বেশি ভালো লাগতো। তার পরিবর্তে আমাদের মধ্যে এমন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রাজনীতি এমন খারাপ জায়গায় পৌঁছেছে, মসজিদও হয়তো আগামী দিনে স্লোগান দেবে, কোনো পার্টির স্লোগান দেবে, কোনো নেতার নামে স্লোগান দেবে, কিন্তু ওটা আমরা হতে দেব না। আমরা ধর্মস্থানের যে পবিত্রতা আছে, ধর্মস্থানের যে স্বতন্ত্রতা আছে, সেটাকে আমরা বজায় রাখবো। আমাকে মিডিয়া পার্সন যারা ছিলেন ওই বিষয়ে কোশ্চেন করতে করতে একটা বিষয়ে কোশ্চেন করলেন, আজকে ভোট চলছে এই বিষয়ে, আজকে তো ফার্স্ট ফেজের ইলেকশন চলছে। আমি কিন্তু সাথে সাথে এটা বলেছি, দেখুন আমি বর্তমানে একটা ধর্মস্থানে দাঁড়িয়ে আছি, পলিটিক্যাল রিয়াকশন চাইলে এই যে প্রিমিসেস আছে, এই যে সীমানা আছে, আমি সীমানার বাইরে গিয়ে পলিটিক্যাল রিয়াকশান দেব। এটাই আমাদের ভেবে চলতে হবে, কোনটা ইনডোর মিটিং, কোনটা আউটডোর মিটিং, বিধানসভায় কি কথা বলতে হয়, ধর্মস্থানে কিভাবে আচরণ করতে হয়, স্কুলে গিয়ে গার্জেন হিসাবে কি কথা বলতে হয়, সেগুলো আমাদেরকে বাস্তব জীবনের প্র্যাকটিস করতে হবে। আস্তে আস্তে সেটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, আমাদের সেটাকে গ্রহণ করতে হবে। অন্যথায় কী হবে, জাস্ট একটা বললে আপনি বুঝতে পারবেন। বিধানসভার মধ্যে আমরা কি বলি, আপনি মিথ্যে কথা বলছেন, বলি তো, বিধানসভার মধ্যেও তো বলা আপনি, তখন কি বলতে, আপনি অসত্য কথা বলছেন। দুটোই কিন্তু মিনিং একই, কিন্তু ওটাই সংসদীয় শব্দের মধ্যে। তো যেখানে কিছু জায়গার জন্য কিছু শব্দ তো লিমিটেশন আছে, ওটা আমাদের মধ্যে আর থাকছে না। স্থান কাল পাত্র আমাদের ভেবে চলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোশ্চেন নেই তো বলুন। বলুন, আমি শুনে নিলে হয়ে যাবে। কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলি তো, ভয়ঙ্কর কষ্টের কাজ, মানে হার্ট ফেল করে মানুষ মারা যায়। ওর মধ্যে মেশিন তো আছেই আছে, এত গরম ওর মধ্যে হার্ট ফেল করে মানুষ মারা যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জুট মিল শ্রমিকদের কথা যদি প্রসঙ্গ উঠলো, এখনও মিনিমাম ওয়েজেসটাকেও ঠিক করতে পারলো না। কি হচ্ছে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে। মডেলটা কি মডেল হয়েছে, জুট মিলের মালিকের সাথে রাতের সন্ধ্যার পরে এক জায়গায় বসে চাও খেতে পারে, দামি মদও খেতে পারে, তাদের সাথে সুন্দর করে সম্পর্ক রেখে দিয়েছে। আর আমার এই ভাইরা যারা কাজ করছে তাদের কাছ থেকে শ্রম চুরি করে নিচ্ছে। শ্রম চুরি মিন্স এই আমার জুট মিল শ্রমিকদের ভাইদেরকে বেশি খাটিয়ে টাকা কম দিচ্ছে। ওই জন্যই বলছি আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আইনসভার মধ্যে পাঠান। যদি আইনসভার মধ্যে পার্লামেন্টের মধ্যে নাও পাঠান, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদেরও শ্রমিক সংগঠন আমরা তৈরি করছি। সেই সমস্ত কলকারখানা ইন্ডাস্ট্রির সামনে যাদের শ্রম চুরি করা হচ্ছে তাদেরকে নিয়ে ধর্নায় বসে মালিক পক্ষকে বাধ্য করাবো যথাযথ শ্রমের মূল্যায়ন করতে, শ্রমের দাম দিতে। আর পার্লামেন্টে পাঠালে, যদি পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে কাজ তো গিয়ে এগুলোই বলা, টিকটক ভিডিও করা নয় তো। ওখানে গিয়ে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নিয়ে খিল্লি করার জায়গা নয়। প্রধানমন্ত্রীকে বলা, লেবার মিনিস্টারকে বলা যে আমাদের রাজ্যের আপনার ডায়মন্ড হারবার লোকসভা থেকে আমি এসেছি, আমি এমপি, আমার ওখানে এই ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রির এই শ্রমিকদের এই ক্যাটাগরিতে কেন স্যালারি পাচ্ছে, ওদের মিনিমাম ওয়েজেস কম করে 7 থেকে 800 টাকা করা হোক, এর দাবি আমি জানাচ্ছি, এটাকে ইমপ্লিমেন্ট করা হোক। এটা নিয়ে সোচ্চার হওয়া দরকার। ওটাতে হওয়ার জন্য তো টাইম দিতে হবে পার্লামেন্টে, ওটা হওয়ার জন্য তো স্টাডি করতে হবে, ওটা বলার জন্য তো পড়াশোনা করতে হবে। আপনি যে ভুলভাল তো বলতে পারবেন না, ওর মধ্যে পড়াশোনা করে যেতে হবে। তো সেই পড়াশোনার জন্য তো মূল্যবান টাইম লাগবে। ওই টাইমে যদি বালি চুরির হিসাব না করবে, ওই টাইমে এই পৌরসভা থেকে মাল তুলছে তার হিসাবটা বুঝে নেবে, ওই টাইমে গরু কটা পাচার হলো,
গরুর পেটে কত সোনা পাচার হলো, কয়লা কত টন পাচার হলো, এই কজনের কটা বাচ্চার মিড ডে মিল থেকে চুরি করে টাকাটা আমার কাছে আসলো, গরিব মানুষের রেশনটা ঠিকঠাক চুরি করতে পারলো কি পারলো না, ও পারছে না চুরি করতে, ওর বদলে ওকে দায়িত্ব দিতে হবে, পার্সেন্টেজ ঠিকঠাক আসছে না 75%, এই কাজেই তো ব্যস্ত। কখন স্টাডি করবে, কখন পড়াশোনা করবে, কখন ডিবেটে অংশগ্রহণ করবে? তাহলে আপনারা হাতে দেখুন, দেশের এখন যিনি বিদায়ী প্রধানমন্ত্রী তিনি নিজেকে চা বিক্রেতা বলেন। কোথায় চা বিক্রি করেছে, ওনার চা কে খেয়েছে এখনো পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এমন এক পৃথিবীর উনি চা বিক্রেতা, উনি নিজেই চা বিক্রি করেছেন, হয়তো নিজেই খেয়েছেন, আর অদৃশ্য জায়গায় আর্টিফিশিয়াল তখন ছিল না, ওনার যে টাইম হয়তো থাকলেও এই রমরমা ছিল না, ওনার যে টাইমে চা বিক্রি করেছেন অদৃশ্য জায়গায়। কিন্তু তারপরেও বলবো, একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তো? এটা তো আমাদের গর্ব করে আমরা বলতে পারবো আমাদের ডেমোক্রেসি পৃথিবীর সব থেকে বৃহত্তর ডেমোক্রেসি। কালকে আপনিও প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি হতে পারেন। তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হবে? সংবিধানের 341 নম্বর ধারাটা খুলুন, সেখানে মানুষের ভোটাধিকারের রাইট দেওয়া আছে। 1 নম্বর কথা, সে ভোটাধিকার রাইট দিয়ে আপনি আপনার ভোটটা সলিড জায়গায় দেন, ঠিক জায়গায় দেন, যে এমন প্রধানমন্ত্রী করব, এমন মিনিস্টার করব, এমন এমএলএ করব, এমন মন্ত্রী করব, এমন আপনার এমপি করব, এমন কাউন্সিলর করব যে কাউন্সিলর আপনার কথা ভাববে। কিন্তু 75 বছর আমরা চেষ্টা করেছি, ওকে করব তাকে করব, একে হারাবো তাকে হারাবো, সব পাঠ শুকিয়ে গেছে। যাকে পাঠিয়েছি সেই কি করেছে? গিয়ে আমার সাথে প্রতারণা করেছে। এইবার ভেবেছি নওশাদ সিদ্দিকী নিজেই এমএলএ এমপি হব, আমার লক্ষ্য আমি বলবো। আমি এবার ভাবছি অধ্যাপক অজয় কুমার দাস আমি এমপি এমএলএ হব, আমি অধ্যাপক বাপি সোরেন আমি নিজে এমপি এমএলএ হব, আমার কথা আমি বলবো, আর অন্যকে পাঠাবো না। আমি মহিউদ্দিন আহমেদ আমি নিজে এমপি হব, আমার চাকরি চুরি গেছে এইটা নিয়ে পার্লামেন্টে আমি চিৎকার করব। আমি মজনু লস্কর আমি দেশকে সেবা করতে চাই, আমি নিজে হব। অনেক দিন আমি অন্যদেরকে সুযোগ দিয়েছি, সব দেখাই আমার সাথে কি করেছে? প্রতারণা করেছে। অন ক্যামেরা বলছি, কেউ স্লোগান দিতে পারে, ওই দাঙ্গা হতে দেয়নি, বাকিটা তুমি কি রেখেছিলে ভাই? কেউ ঘরে ঢুকে দরজা দিয়ে মেরেছে, আর কেউ বাইরে বার করে ভেতরে লক করে দিয়ে বাইরের লোক দিয়ে পিটানি দিয়েছে, মার হয়েছে আমার ওপরে। কেউ ক্যামেরার সামনে মেরেছে, কেউ ক্যামেরা বন্ধ করে মেরেছে, এইটাই তফাৎ। এবার আপনারা ডিসাইড করবেন মানুষকে গিয়ে কেমনভাবে বুঝালে 5টা ভোট আপনার দিকে আসে, আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলে। আপনারা ডিসিশন আপনারা নেবেন। তবে একটা কথা আমি বলতে পারি ভাই, হার জিত মানুষের হাতে, আপনাদের হাতে নির্ভর করছে। অমুকে হারবে না, অমুক জিতে যাবে না, এই বলে বসে থাকলে চলবে না। আমি সেটা একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সোমনাথ বাবুকে মমতা ব্যানার্জি হারিয়েছিল তো? কেউ স্বপ্নেও কল্পনা করেছিল? হ্যাঁ, কেউ কল্পনা করেছিল কেউ হারবে? যারা একটু সিনিয়র আছেন, কেউ ভেবেছিলেন যে মমতা ব্যানার্জি সোমনাথ বাবুকে হারিয়ে দেবে? হারিয়েছে তো, মানুষ ভোট দিয়েছিল। আর একটা কথা, যদি আপনার এলাকার সত্যি ডেভেলপমেন্ট চান, সত্যি যদি আপনি চান আপনার এলাকার উন্নয়ন হোক, আপনাকে বলছি এবারের ভোটটা দয়া করে খামচিহ্নের পক্ষে দিন। আপনি আপনার ভোটটা দিন, আপনি 10টা লোক 20টা লোককে কনভিন্স করে দিন, রেজাল্ট 4 তারিখ হবে। কিন্তু আমি আপনাদের বলছি, ভোট যদি খামচিহ্নের পক্ষে আসে ওদের ব্রেন খারাপ হয়ে যাবে, ওরা আপনাকে তখন ডেভেলপ করবে। কারণ তখনই জিজ্ঞাসা করবে ভোট কেন খামচিহ্নেতে গেল? আমার হসপিটালে তুমি ডাক্তার দিওনি, তোমাকে আর কদিন ভোট দেবো? এই ভোটটা কেন তোরা ভাইজানদেরকে দিলি? ও তুমি আমার স্কুলে টিচার দেওনি, আমি ভাইজানকে দেবো না? এই ভোটটা কেন তোরা মজনু ভাইকে দিলি? আরে ভাই তুমি, আমি কাপড় ব্যবসায়ীর সাথে যুক্ত, আর একটা সময় ছিল 5-7 বছর 10 বছর আগে সারাদিন ইনকাম মেশিন চালিয়ে 1000-1200 টাকা ইনকাম করতাম, আর আজকে সারাদিন মেশিন চালিয়ে 300-350 টাকা ইনকাম হচ্ছে, কারণ আমার মাল এক্সপোর্ট হচ্ছে না। আমি তোমাকে দেবো কেন? তখন বলবে এই দাঁড়া ভাই, তো ডাক্তার নেই, এই 4টে ভালো ডাক্তার পাঠিয়ে দাও, এই মেডিসিন পাঠিয়ে দাও, এই 4টে টিচার দাও, এদের কাপড় কিভাবে এক্সপোর্ট হয় তার পরিকল্পনা করো। বিশ্ব বাণিজ্য সম্মেলন করছে, কাপড় নিয়ে কোনোদিন কথা বলতে শুনিনি। তখন কি করবে? যদি বিশ্ব বাণিজ্য সম্মেলনটা হচ্ছে একটা নাটক, তাও কিন্তু আপনাদের জন্য কি বলবে, বিদেশে কাপড় এক্সপোর্ট করব, তার একটা লাইন খুলবে। তাহলে লাভবান কারা হবেন?
দিনের শেষে আপনারা লাভবান হবে। তাই ভোটটা আপনারা বলবো যতটা পারবেন খামচিলেতে টার্ন করান, দেখবেন আপনাদের ডেভেলপ হবে। আমার কথার সাথে তখন মিলিয়ে নেবেন রেজাল্টের পরে, যে ভাইজান বলেছে আপনারা যতক্ষণ না আপনার ভোটের গুরুত্বটা বুঝাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ডেভেলপমেন্ট করবে না, আপনার ডেভেলপ হবে। জানো তো আমার পকেটে আছে, ঘাড়কা মুরগি ডালকা বাড়াবার, জানি তো আমরা। আত্মীয় স্বজন এসেছে, রাত বিরাত কি হয়েছে, ঘরের মুরগি যাও জবাই করে দাও, ও ডালের মতো রান্না করে দাও। আর আপনি যখন নিজের অস্তিত্বটাকে চাগান দেবেন, আপনার সিঙ্গেল ভোটের যখন ক্ষমতা দেখাবেন, তখন আপনাকে এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা করতে পারিনি, এবার আমি দেখছি, ঠিক আছে যেটা ভুল করে ফেলেছিস এরকম বলবে, ভুল করে ফেলেছি আর করিস না, কি দরকার আমরা বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন, তখন হবে। আর যখন এই তেলামাদা যদি তেল দিয়ে যান, ওর ভাইপোর জন্য ভেবে নেবে, আপনাদের ভাইপোর জন্য আর ভাববেন না। সময় এসেছে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো। মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর কথা ভাবে, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না ভাই? আমরা সময় এসেছে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো। তাই লড়াইটা হবে চোখে চোখ রেখে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কোনো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই, এড়িয়ে যাবেন। শুধু যারা অন্যায় সংগঠিত করার চেষ্টা করছে তাদেরকে বলবেন, তোদের বড় নেতা বীরভূমের বাঘ এখন তিহার জেলের ভাত খাচ্ছে, সন্দেশখালীর সম্রাট, সন্দেশখালীর রাজা, সন্দেশখালীর দুটো রাজার দুটো মন্ত্রী, কি উত্তম সর্দার, শিবু হালদার, সব জেলের ভাত খাচ্ছে, আরও আগামী দিনে জেলের ভাত খাবে, প্রস্তুত থাক। আর যদি মনে করিস পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, যার যে দলটা ভালো লাগছে ভালো লাগবে। ঠিক মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে যেমন বিধানসভায় চা খাইয়েছে, চলেন বুথে বুথে আপনারাও তৃণমূলের লোককে ডেকে চা খাওয়াবেন। আমি অবাক হয়ে যাই ভাই, আমি অবাক হয়ে যাই। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাচ্ছে, কোনো অশান্তি নেই সেখানে, সেখানে মারামারি কাপ ছুড়াছুড়ি হয় না। যত ঝামেলা এই সন্তোষপুরে, মহেশতলাতে, এই আপনার 5 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে, 3 নম্বর ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে কেন হবে ভাই? ওরা বিজেপিকে ডেকে চা খাবে, সমস্যা নয়। আর এখানে আমরা মারপিট করে মরবো? যার জন্য মারপিট করছি সেই তো বিজেপিকে চা খাওয়াচ্ছে, আর বিজেপি তৃণমূলের কাছে চা খাচ্ছে। শেষ কথায় তৃণমূলকে দিয়ে বিজেপিকে যেমন ঠেকানো যাবে না, ঠিক একইভাবে আপনাদের এলাকায় দেখবেন তৃণমূলের অত্যাচারে কিছু বিজেপিতে ভোট যাচ্ছে, তাদেরকে বলবেন দিনের শেষে এরা বিজেমূল, ভোটটা এদিক ওদিক দিস না। যদি হারাতে পারে বিজেপি তৃণমূলের যে অন্যায় করেছে যদি বদলা কেউ নিতে পারে আইনের ভাবে, সেটা হচ্ছে আইএসএফ, খামচিহ্নে ভোট দে। তোরা বড় ফুলকে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না, দিনের শেষে বিজেমূল, উল্টে তোরা বেশি আর মার খাবি। একসাথে লড়াই করি গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ভোটটা দে। আর তৃণমূলকে যারা ভোট দিচ্ছে অনেকে ভাবছে বিজেপিকে আটকাতে হবে। 2019 সালের আগে রাজ্যের বাইরে বিজেপি ছিল, তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য আমরা ভোট দিলাম, 18টা এমপি উপহার দিল। আমি 2-3টের কথা বলছি, আপনার গুগলে সার্চ করে দেখে নেবেন। 10টা কম করে 18টার মধ্যে 10টা আমি কাছে লিস্ট বার করেছি, 10টাতে তৃণমূল সিপিএম কংগ্রেস নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করে ওকে দিয়েছে, সুযোগ দিয়েছে। 2019-এর আগে রাজ্যের বাইরে ছিল, 2019-এর পরে রাজ্যেতে ঢুকলো বিজেপি। 2021-এর আগে রাজ্যেতে ছিল, 2021-এর আগে আমরা কি ভাবলাম বিজেপিকে আটকাতে হবে, ভোট ঢেলে দিলাম। আপনাদের কি ঘরের সামনে এসে ঘরের সামনে বিজেপিকে দাঁড় করিয়ে দিয়েছে। আর 2024-এও যদি আপনি সজাগ না হন, আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। আর একটা কথা, এই দেখবেন বিজেপির পতাকা অনেক জায়গায় লাগানো আছে, ভয় পাবেন না। ও তৃণমূল রাতের অন্ধকারে আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপির পতাকা লাগাচ্ছে, এটা মাথায় রাখবেন। ইভেন গতকালকে একটা মিডিয়া বললো বিজেপি অভিযোগ করছে তাদের পার্টি অফিস থেকে নাকি তাদের ঝান্ডা চুরি হয়ে গেছে। যাচ্ছে কোথায় ভাই? বিজেপি ঝান্ডা চুরি করে কি করবে? কালকে আমার মিডিয়া কোশ্চেন করেছে, গতকালকে, বুঝতে পেরেছেন? চমকানোর জন্য, ঝমকানোর জন্য, এই এত বিজেপির পতাকা এসে গেছে, কে লাগাচ্ছে? রাতে লাগাচ্ছে তো ভাই, তৃণমূলের বন্ধুরাই লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। তৃণমূলের কাছে এমন কোনো ইস্যু আছে যে ভোটটা আমাকে দাও বলতে পারবে? শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া, শুধুমাত্র বিজেপির ভয় দেখানো ছাড়া কোনো ইস্যু নাই যে ইস্যুতে আপনাকে ভোট চাইবে। ওরা তো চাইছে বিজেপিকে মূল প্রতিপক্ষ মানে বিরোধী হিসেবে রাখি, মানে আমরা অন্যদিকে যেতে গেলে এই বিজেপি আছে রে, এরকম একটা ভাব করছে। এটা আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে। আমাদেরকে এখন যদি কেউ 2000 টাকার নোট দেয় আমরা বলবো না কেন, এটা তো আমরা জেনে গেছি ওটা ব্যান হয়ে গেছে। তো যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদেরকে কে বোকা বানাচ্ছে এতদিন ধরে, 75 বছর ধরে কারা বোকা বানালো? নতুন করে আর বলাতে অবকাশ লাগে না, বিকল্প ছিল না, ওই জন্য বোকা বানিয়েছে। বিকল্প আইএসএফ, আসুন আইএসএফের ছায়া তলে খামচিহ্নে ভোট দেওয়ার কথা বুথে বুথে গিয়ে বলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।